প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক সংলাপে। নাগরিক সংলাপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, খেলাধুলা সব কিছু নিয়ে আলোচনা করব। নাগরিকদের সাথে কথা বলবো, নাগরিকদের মতামত নেব, বিশেষজ্ঞদের সাথে কথা বলবো। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাফুফের নবনির্বাচিত সহসভাপতি ফাহাদ করিম। ভাই, আপনাকে নাগরিক স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকেও, থ্যাংক ইউ। নির্বাচন তো হলো, বাফুফের নির্বাচন হলো, দেশে আসলে সব কিছুর একটা পরিবর্তন হচ্ছে। নতুন একটি কমিটি আসলো বাফুফে, যেহেতু মানুষ ভাবতো যে ফুটবল অনেক পিছিয়ে গেছে, অবহেলিত হয়েছে, তো আপনারা এসছেন, ফিলিংটা কি আসলে প্রথম জানতে চাই, যে এই যে আপনারা যারা নির্বাচিত হলেন। সত্যি কথা হচ্ছে ফিলিংটা অত্যন্ত স্পেশাল। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের ছাত্র জনতার আন্দোলনে, একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমরা আজকে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচন কিন্তু এই বাফুফে নির্বাচনটি। সো ইটস এ ভেরি স্পেশাল ইলেকশন। আর সর্বোপরি এবার আপনি দেখেছেন এই ইলেকশনটা শুধুমাত্র প্রথম নির্বাচন নয়, এটা অনেকটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া একটা ইলেকশন হয়েছে, এবং যেখানে কোনো প্যানেলও ছিল না। আমরা যে ক্যান্ডিডেট যার মতো করে নির্বাচন করেছি। মানে এক্সপেরিয়েন্সটা খুবই ভালো, অভিজ্ঞতাটা খুবই ভালো, এবং একই সাথে চ্যালেঞ্জটা অনেক বেশি। বিকজ যখন আপনি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন, শুধুমাত্র ডেলিগেট নয়, সমগ্র দেশ আপনাদেরকে তাকিয়ে আছে। সো দায়িত্বটা অনেক বেশি, চ্যালেঞ্জটা অনেক বেশি, বাট ডেফিনেটলি ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স। এই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার একটা আপনাদের, ইনশাআল্লাহ, ডেফিনেটলি। আপনি ব্যক্তিগতভাবে আসলে, মানুষ তো অনেক দিকেই যায়, স্পোর্টসের সাথে কিভাবে, এটা একটু ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই। আমার আরও কিছু ছোট ছোট ব্যবসা আছে। স্পোর্টস ব্যবসাটা আমি করি অলমোস্ট 15 বছর আগে থেকে শুরু হয়েছে, ইফ নট মোর, আর একটু বেশি। এবং এটা পুরোপুরি আউট অফ লাভ অ্যান্ড প্যাশন। যেহেতু প্যাশনটা ছিল, তখন ভাবলাম যে এখানে কিভাবে একটু মোর টাইম স্পেন্ড করতে পারি, এখান থেকে আর কি করা যেতে পারে। ওই প্রেক্ষাপট থেকে কিন্তু আসলে স্পোর্টস মার্কেটিং নিয়ে আমি কাজটা শুরু করি। এবং তারপর তো দীর্ঘদিনের পথ চলা, আমরা ফুটবল ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, অলিম্পিক বলেন, এবং বিদেশেরও অনেকগুলি সংস্থার সাথে আমরা অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমরা সেটা দেখেছি যে জি, এবং স্পোর্টসের যে অবদান, সেটি আমরা অবদান বলবো না, বাট আমরা চেষ্টা করেছি। ডেফিনেটলি আমাদের ক্ষুদ্র কিছু কন্ট্রিবিউশন আছে। আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ ফর দ্যাট, অ্যান্ড আমার মরহুম পিতামাতার দোয়া, তাদের দোয়াতে আজকে আমি এখানে এসেছি। সো আই এম ভেরি ব্লেসড, আই মাস্ট সে। সেই প্রেক্ষাপট থেকে যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি টেবিলের ওই পারে যাব, যে এতদিন তো ছিলাম টেবিলের এই সাইডটাতে অ্যাজ এ পার্টনার, বাট যখন একজন স্পোর্টস এক্সিকিউটিভ হতে চেয়েছি, যে টেবিলের ওই পারে বসে একটা দায়িত্ব নিব, দায়িত্ব কাঁধে নেয়ার, জি, ওটা একটা ট্রানজিশন ছিল, কোনো সন্দেহ নাই, এবং একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল যে ইজ দিস দ্য রাইট টাইম। সো আমি আবারও এখানে আমাদের ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, বিকজ তাদের আন্দোলনে যে আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশে কিন্তু আমরা দেখছি সব জায়গায় পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের একটা ছোঁয়া, এবং সেই পরিবর্তনটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে। যে হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে স্পোর্টস থেকে টুকিটাকি যাই বলেন, আমি কিছু পেয়েছি, কিন্তু আমি অনেক কিছু পেয়েছি স্পোর্টস থেকে। আমার পরিচিত হয়েছে, আমার ব্যবসা হয়েছে। আমার মনে হয় এখন একটা সময় যে স্পোর্টসকে আমি কিছু দিতে পারি, সেই প্ল্যাটফর্মটা আমার কাছে মনে হয়েছিল বাফুফের এই নির্বাচনটা আমাকে সেই প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছে। অ্যান্ড আমি আবারও ধন্যবাদ জানাই আমার ভোটারদের এবং সকলকে যারা আমার আস্থা রেখেছে, যে আমাকে নির্বাচিত করেছে। এবং সে প্রেক্ষাপট থেকে এই স্পোর্টস ব্যবসায়ী থেকে এখন স্পোর্টস এক্সিকিউটিভে পরিণত হয়েছে। খুবই দারুণ কথা বলেছেন। যে যেহেতু এখন কাঁধে দায়িত্ব, নিশ্চয়ই অনেক দায়িত্ব, আপনি একটু আগে চ্যালেঞ্জের কথাও বলেছেন, তো বাংলাদেশের ফুটবলকে জনপ্রিয় করার পেছনে আসলে কিভাবে কাজ করতে চান, কি ধরনের আপনার পরিকল্পনা রয়েছে? ফুটবল বাই ফার বাংলাদেশের সবচেয়ে পপুলার স্পোর্টস, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন ঢাকায় আমাদের অনেক বাধা আছে, অনেক ইম্পেডিমেন্টস আছে। ভালো ভেনিউ বলেন, ট্রান্সপোর্ট বলেন, ভেনিউগুলিতে সুযোগ সুবিধা বলেন, আমরা কিন্তু সবাই, বাস্তবতা এটা। বাট আপনি যখন ঢাকার বাইরে যাবেন, আপনি যদি মফস্বল শহরগুলিতে যান, আপনি যদি অন্যান্য জেলাতে যান, আপনি দেখবেন নর্মাল যে ফুটবল খেলা হয় সেখানেও হাজার হাজার দর্শক হয়। সো পপুলারিটিতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়, আপনি আরেকটা জিনিস দেখবেন যে যখন বিশ্বকাপ হয়, উন্মাদনা হয় বাংলাদেশে। সো এটা মানে ইটস এ ক্লিয়ার ফ্যাক্ট দ্যাট বাংলাদেশ এবং বাংলাদেশি আমরা জাতি হিসেবে উই লাভ ফুটবল, এ কোনো সন্দেহ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে স্পোর্টস, যেহেতু আমার স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড আছে, স্পোর্টসের ওভারঅল যে স্পেন্ডিংটা হয়, এক্সপেন্ডিচারটা হয়, ওটার কিন্তু সিংহভাগ নিয়ে যায় ক্রিকেট। আর ফুটবল, আমি যদি শতকরা 100 কথাও বলি, আই ডোন্ট থিঙ্ক ইট ইভেন গেটস 5%ও পায় না। সো ইটস এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সো এই পথ পরিবর্তনটা তো ডেফিনেটলি একদিনে হবে না, প্ল্যান মোতাবেক আমরা আগাতে চাই।
আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে, এটা একটা স্পন্সর নিয়ে আসলাম, কালকে আরেকটা হচ্ছে, এটা আমরা করতে চাই না। উই ওয়ান্ট টু গো ইন এ ভেরি প্ল্যান্ড ওয়ে। আমরা একটু সময় নেব, একটি গুছিয়ে একটা প্ল্যান করব, যেখানে কালেকটিভলি আমরা কাজ করব। আমাকে মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তার অর্থ এই না যে আমি খালি মার্কেটিং নিয়ে কাজ করবো না, আমি চাই সবাই একসাথে মিলে আমরা কাজ করি এবং গুছিয়ে কাজটা করি। চ্যালেঞ্জ আছে, বাট একই সাথে যত বেশি চ্যালেঞ্জ তত বেশি সুযোগ। কিন্তু ফুটবলের যে জনপ্রিয়তা, আমরা শৈশবে যেটি দেখেছি গ্রামে গঞ্জে, যে এখনও গ্রামের ছেলেপেলেরা ধান কাটার পরে সেই ধান খেতে ফুটবল খেলে, স্কুল মাঠে খেলে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এক আমি যদি বলি, আরেকটি জায়গা হচ্ছে যে একদম তৃণমূল থেকে যে খেলোয়াড় সংগ্রহ করে আনার যে জায়গাটি, সেগুলো অনেকটি মানে অনেক জায়গায় এখন আর সেরকম হচ্ছে না। তৃণমূলের যে ফুটবলের যে ব্যাপারটা, আমি মনে করি আমি না, আমরা যারা যারা এখানে নির্বাচন করেছি, যারা নির্বাচিত হয়েছি, যারা নির্বাচিত হন নাই, সবাই কিন্তু একই কথা বলেছে, গ্রাসরুট লেভেল থেকে ফুটবলটাকে নিয়ে আসতে হবে, কোনো সন্দেহ নেই। ফিফার একটি স্লোগান আছে, আমি এটা বলতে চাই এখানে, যে ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। সো ফুটবল কিন্তু ক্যান ইউনাইট বাংলাদেশ এজ ওয়েল। আমরা এখন এমন একটি পরিস্থিতিতে আছে যে আমাদের মধ্যে মতের অনেক অমিল আছে, আমাদেরকে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। এই সময় ফুটবল ইজ এ গ্রেট টুল, যেটা সমগ্র জাতিকে এমন একটা জায়গা যেখানে সবাই এক হতে পারে, সবাই এক হতে পারে। সুতরাং গ্রাসরুট লেভেল ফুটবলের কোনো বিকল্প নাই, এটা করতেই হবে। এই ব্যাপারে আমরা উই আর ভেরি সিরিয়াস। আপনি জানেন যে আমাদের প্রথম যে কমিটিগুলি হয়েছিল, সেখানে সব কমিটি কিন্তু এখন অ্যানাউন্স হয় নাই আমাদের, উই আর ভেরি নিউ। বাট প্রথম ফেজেই ডিস্ট্রিক্ট ফুটবল লিগ কমিটিটা আমরা কিন্তু স্টাবলিশ করেছি, এবং সেখানে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের একজন এক্স ন্যাশনাল ফুটবল স্টার ইকবাল ভাই, যিনি আমাদের সম্মানিত ইসি মেম্বার, হি ইজ রেসপন্সিবল ফর ইট। একই সাথে আপনাকে জাস্ট একটু বলি যে জেলা ফুটবলগুলি করার জন্য কিন্তু বিএফএফ থেকে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন করা হয়, যার সভাপতি অ্যাপয়েন্ট করা হয়, যারা ওনাদের মধ্যে নির্বাচন করে হয়ে আসে। সেই ডিএফএ-গুলিকে নিয়েও একটা আমরা সেপারেট মনিটরিং কমিটি করেছি, যে কোন কোন ডিএফএ গত 5 বছর বলেন, 3 বছর বলেন, তারা কি তাদের অডিট রিপোর্ট দিয়েছে, তারা কি ফুটবল লিগটা করেছে, তারা ফুটবল টুর্নামেন্টকে আয়োজন করেছে, এই রিপোর্টটা আমরা কালেক্ট করছি। এটার জন্য আমরা আরেকজনকে দায়িত্ব দিয়েছি, যিনি 1 মাসের ভিতরে আমাদের একটা রিপোর্ট দেবে কমিটিকে, যে আউট অফ দিস 60+ ডিস্ট্রিক্টস এই জেলা ফুটবল নিয়ে কাজ করেছে, এরা কাজ করেনি, এরা অডিট রিপোর্ট দিয়েছে। সেখান থেকে যাচাই বাছাই করে আমরা উই উইল চেঞ্জ দ্য ডিএফএস। আমরা কিন্তু সবকিছুর মধ্যে একটা পরিবর্তন। অ্যাবসলিউটলি। আমার কথা হচ্ছে, মানে আপনি একটা পদ নিয়ে বসে থাকবেন, দায়িত্ব নেবেন, বা দেশের দায়িত্ব অনুযায়ী আপনি কাজ করবেন না, আর আমরা ফেডারেশনে চুপ করে বসে থাকবো, এটা হবে না। এখানে সবাইকে আমরা অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে আনবো, আমরা অ্যাকাউন্টেবল হব। আপনি 60 ডেজে কি করেছেন এবং আপনি কখন আমাকে কি দিবেন, আমাকে জবাবদিহিতার জায়গাটা, যেটি আমরা আসলে দীর্ঘদিন দেখিনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, যে কারণেই সব সেক্টরগুলোতে এই অবস্থা। আমরা আপনাকে এশিওর করতে পারি আমাদের এই টার্মে জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি বাউফে থেকে এনশিওরড হবে। ফুটবল খেলাতে কিন্তু বাংলাদেশে ক্লাবগুলোর অবদান অনেক বড়। আপনি নিশ্চয়ই জানেন যে ক্লাবগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। যে ক্লাবগুলো বড় বড় যে ক্লাবগুলো ছিল, এর আগের যে কিছু ঘটনা, অনলাইন জুয়া বা ক্যাসিনোর একটা খপ্পরে পড়ে ক্লাবগুলোর অবস্থা অন্যরকম হয়ে গেছে। অনেক ক্লাব, সরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু তারা এখন বাইরে রয়েছে। তারপর আপনার 5 আগস্টের পরে শেখ জামাল, শেখ রাসেল, তারাও সম্ভবত আর খেলছে না। তো এটি নিয়ে কি ধরনের পরিকল্পনা করবেন, বা আপনাদের কোনো, সেখানে তো আসলে আপনাদের কোনো নেই ওইভাবে ডাইরেক্ট নেই, কিন্তু কিভাবে করতে পারবেন? দেখুন, ইউ আর ভেরি রাইট। ক্লাবের ব্যাপারে তো অ্যাজ এ ফেডারেশন আমাদের ডাইরেক্ট রোল থাকে না, ক্লাব সাধারণত চলে তাদের নিজস্ব বাজেটে। বাট ইন্টারেস্টিংলি, যেহেতু আমরা ফিফার মেম্বার অ্যাফিলিয়েট, প্রফেশনাল লিগ করতে হলে কিন্তু আপনাকে ফিফার নিয়ম অনুযায়ী, এএফসি নিয়ম অনুযায়ী ক্লাবগুলিকে লাইসেন্সিং করতে হয়। সো সেখানে আমাদের কিছুটা জবাবদিহিতার একটা স্কোপ আছে। অ্যাট দ্য সেম টাইম, ক্লাবরা যদি না থাকে, মাঠে খেলা থাকবে না, আর যদি মাঠে খেলা না থাকে, তাহলে আমরা ফেডারেশনে কী করবো? সো দিজ আর অল রিলেটেড, কোনো সন্দেহ নাই। ফেডারেশন থেকে আমাদের ডেফিনেটলি দায়িত্ব থাকবে যে ক্লাবগুলিকে, আমরা তো গিয়ে আর টাকা পয়সা দিতে পারবো না, বাট ক্লাবগুলি যেন ঠিকমতো চলতে পারে, সেটার ব্যাপারে আমরা যত রকম সাহায্য প্রয়োজন সেটা আমরা চেষ্টা করবো, নাম্বার 1। নাম্বার 2, ক্লাবগুলির জন্য খেলার আয়োজন করতে হবে আমাদেরকে। সো সেই লিগ বলেন, সেই টুর্নামেন্টসগুলি বলেন, এগুলি আমাদেরকে নিয়মিত করতে হবে, যেন তারাও একটি পরিকল্পনা করতে পারে, যে আচ্ছা, তারা জানবে যে বছরে কোন সময় ফুটবল শুরু হবে, কখন শেষ হবে, তাহলে অ্যাকর্ডিংলি তারা তাদের টিম বলেন, ফরেন প্লেয়ার্স বলেন, সেই প্ল্যানিংগুলি করতে পারবে। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন, দে স্পেন্ড মোর দেন $1 billion এভরি ইয়ার। $1 billion বেশি ইনভেস্ট করে ওরা। দে হ্যাভ বিন ডুইং ইট ফর দ্য লাস্ট 10-12 years, ইফ আই এম নট রং। ইয়েট ওরা এখনো এশিয়াতেই একটি ফুটবল শক্তি হিসেবে কিন্তু আসতে পারে নাই। সো ইটস ভেরি কম্পিটিটিভ, ইটস টাফ, ইটস নট ইজি। এখানে অনেক টাকার প্রয়োজন।
সো এই ক্ষেত্রে আমি কমিটি থেকে অ্যাটলিস্ট বলবো, আমার সম্মানিত কমিটি মেম্বারদেরকে আমি প্রস্তাব করবো, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত, যে উই নিড মোর পাবলিক সেক্টর এনগেজমেন্ট। আমরা চাই আগে যেসব সরকারি সংস্থারা খেলতো ওনারা যেন আবার আসে, বিকজ তারা অ্যাটলিস্ট ফান্ডিং করতে পারে, তারা স্পন্সর সাপোর্টটা দিতে পারে। তারা যদি প্রফেশনাল লিগে আসে, প্রফেশনালি তাদেরকে চালায়, দ্যাট উইল বি গ্রেট। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই, বাংলাদেশ পুলিশ, তারা কিন্তু একটি দল করছে, বিপিএল এ রেগুলার খেলছে তারা, এবং তাদের দলের পারফরমেন্স ইজ কোয়াইট গুড। ওরা কিন্তু প্রতি বছর টপ 5 এর ভিতরে থাকে। পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে। এক্স্যাক্টলি, সেনাবাহিনী যেমন একটি দল, ওরা মেয়ে ফুটবলে, নারী ফুটবলে, যেখানে বড় বড় ক্লাবরা আসতে চায় না, বা বাংলাদেশ সেনাবাহিনী সেখানে। বাফুফের তো আসলে একটা সময় খুবই দরিদ্র অবস্থা ছিল, টাকা পয়সা ছিল না, ঠিক মতো খেলোয়াড়দের খাবার দিতে পারতো না হয়তো। এখন তো একটু ভালো টাকা পয়সা আছে আমরা শুনেছি। তো এখন কি অবস্থা, কি মানে আর কতটা রিচ হতে হবে বাফুফেকে? এখানে একটু কারেক্ট করবো আপনাকে, ইফ ইউ অ্যালাউ মি। প্রথমত একটা সময় বিএফএফ খুব ওয়েলদি অর্গানাইজেশন ছিল। আমরা এটাও শুনেছি তখন বিসিবিকেও বিএফএফ টাকা দিত, ক্রিকেট বোর্ডকেও টাকা দিত, ইন দ্য ভেরি বিগিনিং, ক্রিকেট বোর্ডের বিগিনিং। তারপর একটা ফেজ যায় যখন এত দুরবস্থা হয় যে মাঠে লিগ হতো না। তারপরে একটা ফেজ আসে যেখানে বিএফএফ আবার লাইমলাইটে আসে, মাঠে রেগুলার লিগটার আয়োজন করে, ফুটবলারদের স্যালারিটা অনেক বেড়ে যায়, উইচ ইজ এ গ্রেট থিং। বিকজ ফুটবলাররা যদি ইনকাম না করতে পারে তাহলে তো তারা এটাকে পেশা হিসেবে কখনো বেছে নেবে না। সো এই জিনিসগুলো আমরা দেখেছি, বাট স্টিল আমি বলবো ফিনান্সিয়ালি আমরা এখনো অনেক দুর্বল, কোনো সন্দেহ নাই। আমরা বিএফএফ ফিনান্সিয়ালি এখন অনেক দুর্বল। সেটার জন্য দায়িত্ব আমার উপর আরো বেশি, মার্কেটিং কমিটি হিসেবে, বিকজ আমাদের স্পন্সরশিপ এবং পার্টনারশিপ নিয়ে আসতে হবে। মানে আমি হব অন্যতম একজন সৈনিক। আমাদের জেনারেল সাহেব হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি, তার নেতৃত্বে আমরা কাজ করবো। বাট যেহেতু মার্কেটিং এর দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু লুক ফর ভ্যারিয়াস অ্যাভিনিউজ অফ রেভিনিউ, যে কোন কোন জায়গা থেকে আমরা অর্থ অর্জন করতে পারি, কোন কোন জায়গা থেকে আমরা স্পন্সরশিপ ক্লাব সংস্কৃতিতে বাণিজ্যিক বিষয়টা সম্ভবত নেই, এটা আমাদের মধ্যে পড়ে না, এটা পড়বে না। বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এগেইন ক্লাব যদি সচ্ছল না হয় তারা তো আর পার্টিসিপেট করবে না, আর তারা যদি পার্টিসিপেট না করে তাহলে আমরা কি করব? সো দিস আর অল রিলেটেড, বাট ইউ আর ভেরি রাইট। ক্লাবগুলিকে আমি আশা করব ক্লাবগুলি যেন আরো বেশি কর্পোরেট সেক্টর আসে, যেন তারা ইনভেস্ট করে, তারা যেটা আমরা দেখেছি বিশ্বের সব জায়গায় হয়। তবে ফেডারেশনের পক্ষ থেকে আমি যেটা মনে করি, আমাদের যা যা আয়োজন আছে, যা যা লিগ আছে, যা যা প্রোডাক্টস আছে, আমি যেটা বলি মার্কেটিং কনসেপ্ট থেকে প্রোডাক্ট যেগুলি আছে, সেগুলিকে আমি মনে করি যে আরো ভালোভাবে মার্কেটিং করতে হবে। কেননা আমি যদি আপনার কাছে আসি, যে আমি আপনাকে বলি যে আপনি আমার ফুটবলে ইনভেস্ট করেন, আমাকে তো আপনাকে বলতে হবে কেন আপনি ইনভেস্ট করবেন, এবং আপনাকে ইনভেস্ট করলে আমি আপনাকে কি দিব, আপনার কি প্রচার দিব, আমি আপনাকে কিভাবে, সেই হিসাবটা আমাকে দিতে হবে। সো দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু নাও। ওই জিনিসটা ক্যালকুলেট করে আমি বিশ্বাস করি যে there will be some positive changes. আমি এতটুকু বিশ্বাস করি, বর্তমানে যে স্পন্সরশিপ এমন যাই পাচ্ছি না আমরা, ইনশাআল্লাহ তার থেকে সিগনিফিকেন্টলি আমরা বাড়াবার চেষ্টা করব, এবং আমি বিশ্বাস করি আমরা বাড়াতে পারবো, একটা ভালো জায়গায় যাওয়ার একটা আশা আমরা করতে পারি। তো এই আরেকটি বিষয় জানতে চাই, যে দেশের ফুটবলে কিন্তু বড় একটা ধাক্কা দিয়েছিল ফিফা নিষেধাজ্ঞা। নিশ্চয়ই এটি গত 15 বছরে নানা অনিয়ম হয়েছে, এটিও আমরা যেমন, এটা আসলে ফুটবল ফেডারেশনের জন্য কতটা ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির থেকে কিভাবে কাটিয়ে উঠতে চান? দেখুন, যখন ফিফার মতো সংস্থা থেকে কোনো ব্যান্ড আসে অন এনি অফ ইউর স্টাফ, যখন ফিফার থেকে কোনো পেনাল্টি হয় আপনার ফেডারেশনের কোনো এমপ্লয়ির বিরুদ্ধে কিংবা ফেডারেশনের কোনো সম্মানিত সদস্যের বিরুদ্ধে, এটা তো কখনোই ফুটবলের জন্য সুখকর নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ নট ডিজায়ারেবল, এবং এক কথায় দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি আপনাকে একটু এখানে বলতে চাই যে এটা শুধুমাত্র ফুটবলের ইমেজ কিংবা বিএফএফ এর ইমেজেরই ক্ষতি করে না, এটি একই সাথে ফুটবল যে ফান্ডিংগুলি পায় আন্তর্জাতিকভাবে ফিফা এএফসি থেকে, সেখানে কিন্তু এটা একটি প্রতাপ পড়ে, দেশের ভাবমূর্তিও। অ্যাবসলিউটলি। সো ইট ইজ নট প্লেজেন্ট। আমরা কমিটির এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে আমাদের এগেইন বারবার নামটা আসছে, তাবিদ আউয়াল, যিনি সম্মানিত সভাপতি, এই বিশেষ একটি কারণে উনি কিন্তু ফাইন্যান্স কমিটির দায়িত্ব নিজে নিয়েছেন, এবং ফিনান্সিয়ালস যে ইস্যুসগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে বলেছে ফিফা এএফসি থেকে, সে দায়িত্বটা উনি নিজের ঘাড়ে নিয়েছেন। অবশ্যই আমরা তার সাথে আছি, বাট উনি একদম নিজেই ব্যাপারটা দেখছে। আমি মনে করি যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ উই উইল সি সাম ভেরি পজিটিভ রেজাল্টস, এবং তার প্রেক্ষাপট থেকে ফিফা থেকে যে আমরা সাহায্যগুলি পাচ্ছি, এএফসি থেকে আমরা যে সাহায্যগুলি পাচ্ছি, সেগুলিও ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি বাড়বে। সো ডেফিনেটলি দিস ইজ অ্যান ইস্যু উইচ ইজ নট ভেরি প্লেজেন্ট, এটা একদমই প্লেজেন্ট একটা ইস্যু না, ভেরি আনফরচুনেট, বাট উই আর অ্যাড্রেসিং ইট। এই জায়গা থেকে একটা রাস্তা তো উত্তরণ আমরা ইনশাআল্লাহ আমরা করব, উই আর ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে এতটুকু বলতে পারি, দিস হ্যাজ বিন অ্যান এজেন্ডা আমাদের প্রথম দিন থেকে,
মানে আমাদের প্রথম যে মিটিংটা হয় সেই মিটিং থেকে এটা কাজ শুরু হয়ে গিয়েছে এবং সম্মানিত সভাপতি উনি নিজে এটা দেখছেন এবং আই এম ভেরি হোপফুল ইনশাআল্লাহ আপনারা খুব পজিটিভ রেজাল্ট খুব শীঘ্রই দেখবেন এবং ইভেন্চুয়ালি আপনি দেখবেন যে ফিফা এফসি যে ওভারঅল সাপোর্ট আমাদের আছে সেটাও ইনশাআল্লাহ সিগনিফিকেন্টলি ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের যে এই যে পট পরিবর্তনের পরে কিন্তু একটি সংস্কার শব্দটা মানুষের কাছে এখন একটা অনেক বেশি। ফুটবল ফেডারেশনের কি সংস্কার আপনারা করবেন? গঠনতন্ত্র নিয়ে কোনো সংস্কার রয়েছে কিনা বা আপনাদের চিন্তা ভাবনা কি ধরনের রয়েছে? গঠনতন্ত্র সংস্কার একটি সেপারেট কমিটি করেছে যেটা আগে ছিল না। ইটস এ নিউ কমিটি যেটা আমাদের সম্মানিত সভাপতি প্রপোজ করেছেন এবং আমরা ইসি থেকে সবাই এক বাক্যে ওটাকে ওয়েলকাম করেছি। সেটার জন্য একদম নিউট্রাল একটি টিম 3 মেম্বার টিম দেওয়া হয়েছে যারা শুধুমাত্র সংস্কারটা নিয়েই কাজ করবে। সো তারা যেটা করছে তারা ফিফার সাথে যোগাযোগ করছে, তারা এএফসির সাথে যোগাযোগ করছে, তারা আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে। এই 3 স্টেক হোল্ডারের সাথে কথা বলে একটি রিভাইজড রিফর্মড গঠনতন্ত্র আমাদেরকে পেশ করবে। যখন সেটাকে ফাইনালাইজড হবে সেটা অ্যাজ পার ফিফা অ্যান্ড এএফসি গাইডলাইন আমরা এজিএম করে কিংবা এমার্জেন্সি মিটিং কল করে সেটাকে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবো। সুতরাং সংস্কারটি অত্যন্ত জরুরি। সংস্কারটি বর্তমান সরকার চাচ্ছে, সংস্কারটি বর্তমান আমাদের মাননীয় উপদেষ্টা চাচ্ছেন। সত্যি কথা হচ্ছে এই রিফর্মটা ফিফা এবং এএফসিও ওয়েলকাম করছে এবং আমাদের তরফ থেকে ইটস এ টপ প্রায়োরিটি। এবং এগেইন ওই প্রথম যে কয়েকটা কমিটি হয়েছে তার মধ্যে এই কমিটিটা ছিল এবং তারা অ্যাবসলিউটলি নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটিস দিয়ে কমিটিটা করা হয়েছে অ্যান্ড আমরা যখন আলাপ করছি এখনও কিন্তু তারা এটা নিয়ে কাজ করছে। বাংলাদেশের যারা তারকা ফুটবল খেলোয়াড় সবাই যাদের চিনত, সেই আপনার কায়সার হামিদ, কানন, এমিলি, যারা মাঠে নামলেই দর্শক পরিপূর্ণ হয়ে যেত, তাদের নাম ধরে চিল্লাচিল্লি করতো, এদের আসলে এই সেক্টরটাতে অনুপস্থিতি বা রয়েছে কিনা বা তাদেরকে মানুষ এখন পায় না, কোনো এটার পেছনে কোনো কারণ রয়েছে কিনা? দেখুন, নির্বাচন যখন হয়, নির্বাচনে কে জিতবে কে হারবে এটা তো নির্ধারণ করে ভোটাররা। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত পরিচিতি অ্যাজ এ প্লেয়ার বলেন, অ্যাজ এ স্পোর্টস বিজনেসম্যান বলেন কিংবা আরেকজনের পরিচিতি অন্যভাবে, সেটাকে যাচাই করার দায়িত্ব কিন্তু ভোটারদের। সেখানে কিন্তু আমরা কিছু করতে পারি না। তবে ভোট হয়ে যখন আসে আমরা উই আর ভেরি হ্যাপি যে আমাদের ইফ আই এম নট রং 6 জন কি 7 জন আছে আমাদের কমিটিতে যারা এক্স ফুটবল প্লেয়ার এবং তার মধ্যে 3-4 জন আছে দেয়ার ন্যাশনাল স্টার। সো দ্যাটস ফ্যান্টাস্টিক। সো বাট এর বাইরেও যারা আছে আমাদের বিভিন্ন কমিটি হয়, সো সেই কমিটিতে অলওয়েজ উই ক্যান ইনকর্পোরেট দেন। এখন তারা আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার, বাট আমাদের তরফ থেকে ফুটবলারদের জন্য, তারকা ফুটবলার বলেন আর সেই সুযোগ তারা পাবে কিনা, সেই সুযোগটা দেওয়াতে কোনো বাধা নেই। আওয়ার ডোরস আর ওপেন এবং অনেস্টলি উই ওয়েলকাম ইট। সো বাট এগেইন ভোটিং ইজ এ ডিফারেন্ট থিং, বাট তার বলে এই অর্থ নয় যে তাদের সাথে কিংবা অন্যদের সাথে কাজ করার দুয়ারটা বন্ধ, নট এট অল। এটা আর আপনি জেনে খুশি হবেন যে এগেইন আমাদের সমাজের সভাপতি নিজেও কিন্তু এক্স ফুটবলার। জি জি। তো আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের সব শেষে যেটি জানতে চাই, সম্প্রতি বাংলাদেশের নারী ফুটবলাররা যে সম্মান বয়ে এনেছে, যদিও আমাদের পুরুষ ফুটবলরা খুব বেশি ভালো করতে পারেনি, তো নারী ফুটবলারদের সম্মানটা দেশের জন্য অনেক বড় কিছু। এবং দেখা যায় কি এদের আসলে একটু ওই বাহুবিবাহ ভবন বা এই কেন্দ্রিক, তারা কিন্তু 2 জন প্লেয়ার সম্ভবত আন্তর্জাতিক ক্লাবেও ডাক পেয়েছে। তো এটি নিয়ে তাদেরকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক যে টিমগুলো তাদের সাথে কোনো বড় ধরনের পরিকল্পনা রয়েছে? অবশ্যই। দেখেন, আমি যখন মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মার্কেটিংটা পেয়ে আমি দেখেছি যে বিএফএফ এর কোন প্রোডাক্টটা আছে যেটা সবচেয়ে সেলেবল। আমরা বলি না হট কেক, সো অ্যান্ড দ্যাট ইজ ওমেন ফুটবল, কোনো সন্দেহ নাই। এবং আমি খুব ফরচুনেট যে এরকম একটা টিম আমি পেয়েছি। কেননা আপনি দেখবেন ইতিহাস ঘেঁটে আপনি যদি দেখেন, বাংলাদেশের কোনো স্পোর্টসে ছেলে হোক মেয়ে হোক এত সাকসেস রেগুলারলি কেউ দেয় নাই না। এই নারী ফুটবলার আমাদের যা দিয়েছে, এজ ভিত থেকে শুরু করে ওরা রিজিওনাল চ্যাম্পিয়ন হয়ে এসছে রিপিটেডলি, এবং ওমেন্স টিমটা ব্যাক টু ব্যাক দুবার হয়েছে, উইচ ইজ এ ভেরি রেয়ার ফিট। আপনার এখানে ইন্ডিয়া এবং নেপালের মতো শক্তিশালী দেশ আছে, পাকিস্তান আছে, ইভেন দেন উই মানে ভেরি সাকসেসফুলি উই হ্যাভ ওভারকাম ইট। সো আমার জন্য তো ইটস এ ব্লেসিংস যে এই ধরনের একটি টিম আমার সাথে আছে এবং ওনাদের নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে। আমি আপনাকে আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, আমাদের 3টে প্রায়োরিটি আছে ওনাদের সাথে। প্রথমত ওনাদের কোচিং স্টাফ এবং ট্রেনিং স্টাফটা কীভাবে এনরিচ করতে পারি। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওনাদের জন্য কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করা যেন ওরা বিদেশি টিমদের সাথে খেলে, বিকজ আপনি জানেন যে ওনারা ক্যাম্পে থাকে। সো ক্যাম্পে থেকে ওরা সারা বছর প্র্যাকটিস করে। সো মেইন টুর্নামেন্ট খেলার আগে তাদের যদি আমরা কিছু ফ্রেন্ডলি ম্যাচ করতে পারি, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর দ্যাম। তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি একটু বলেন যে ওনার জন্য নিয়মিত একটি নয় 2টো লিগ করা। একটি হচ্ছে জাতীয় লিগ, যেটা হয়ে আসছিল বাট এগেইন খুব একটা ভালোভাবে হচ্ছিল না, বিকজ আনফর্চুনেটলি
এখানে কিন্তু বিএফএ এর কোনো ফল ছিল না, এখানে ক্লাবরা স্পন্সররা এগিয়ে আসছে না। সো আমরা চেষ্টা করবো, আমরা আশা করব যে তারা এত সাকসেস আমরা দিচ্ছে, দে উইল ইনভেস্ট। আর ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা বললেন সেটাও আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু করবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং একই সাথে বলতে চাই আমি আমার ইসির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে নাগরিক সংলাপে। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।